হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা দক্ষিণ ভারতে বিভিন্ন রাজবংশগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে রিভিশন করব। প্রথমে চালুক্য রাজবংশ, চালুক্য ডাইনেস্টি। এখন চালুক্য রাজবংশ ঠিক কোন জায়গাতে কিভাবে উদ্ভব হলো সেটা নিয়ে কিছু বিতর্ক রয়েছে, সেগুলো আমরা একটু জানব। কেউ কেউ বলেন চালুক্য বংশটা উত্তর ভারতে তৈরি হয়েছে। কল্যাণের যে চালুক্য বংশ ছিল তার একজন গুরুত্বপূর্ণ রাজা হচ্ছেন ষষ্ঠ বিক্রমাদিত্য। কল্যাণের চালুক্য বংশের ষষ্ঠ বিক্রমাদিত্য, তার যিনি সভাকবি বিলহন, যিনি কিনা বিক্রমাঙ্ক দেবচরিত লিখেছিলেন, বিলহন, তিনি বলছেন চালুক্যদের মূল যে উৎস, চালুক্যরা মূলত অযোধ্যার আদিবাসী ছিলেন, এরকম বলছেন। আবার কেউ কেউ গুর্জর প্রতিহার বংশের সাথে চালুক্যদের একটা কানেকশন তৈরি করে বলেন যে এদের উদ্ভব হয়েছে পশ্চিম ভারতে। আর আবার কেউ বলছেন যে চালুক্যরা হচ্ছেন দক্ষিণ ভারতীয় কন্নড় গোষ্ঠীর মানুষজন। তো এখানে আমরা চালুক্যদের যে ডাইনেস্টি, যে এরিয়া, তার ম্যাপটা, তার মানচিত্রটা দেখতে পাচ্ছি। এখানে তাদের মূল উৎস অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতের বেশ কিছু অংশ, বর্তমানে যেটা মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এই রাজ্যগুলো বর্তমানে এতটা অঞ্চল জুড়ে চালুক্য ডাইনেস্টিটা অবস্থিত ছিল। তো এখন চালুক্যদের আবার কতগুলো শাখা ছিল। প্রথমত বাদামির চালুক্য বংশ। এই বংশের প্রথম রাজা ছিলেন জয় সিংহ। এবার এই যে বাদামি বা বাতাপি, এটাই কিন্তু চালুক্যদের মূল উৎস অঞ্চল, যাদেরকে পশ্চিমী চালুক্য বলা হতো, বাদামি বা বাতাপি। এরপরে আমরা দেখব কল্যাণীর চালুক্য বংশ এবং বেঙ্গির চালুক্য বংশ, এই দুটো আলাদা আলাদা বংশ কিন্তু রয়েছে। তারা কিন্তু পরবর্তীকালে উদ্ভূত হয়েছে। মূল চালুক্য বংশ বলতে আমরা এই বাদামি বা বাতাপির চালুক্য বংশকেই কিন্তু বুঝিয়ে থাকি। মূল চালুক্যরা হচ্ছেন এই বাদামি বা বাতাপির চালুক্য। তো এইটা আমাদের বুঝতে হবে। এবার এখানে যে রাজা ছিলেন, গুরুত্বপূর্ণ যারা রাজা ছিলেন বাদামির চালুক্য বংশের, প্রথম পুলকেশী, জয়সিংহ প্রথম রাজা ছিলেন, কিন্তু প্রথম পুলকেশী হচ্ছেন চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম পুলকেশী। বাদামি অঞ্চলে দুর্গ নির্মাণ করছেন, অশ্বমেধ যজ্ঞ করছেন, আরও অনেক বাজপেয়, অগ্নি স্টোম, এরকম অনেক কিছু যজ্ঞ তিনি করছেন। এবং এরা কিন্তু ব্রাহ্মণ ধর্মের অনুরাগী ছিলেন। আমাদের বিভিন্ন ডাইনেস্টির সাথে কারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন সেটাও একটু জেনে রাখা প্রয়োজন। তো ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এরপরে আসছেন প্রথম কীর্তিবর্মন। তিনি বাদামি নগরটার প্রতিষ্ঠাতা তাকে বলা হয়। এইটার জন্য তার নামটা কিন্তু মনে রাখতে হবে, কারণ বাদামি বা বাতাপি হচ্ছে চালুক্যদের রাজধানী। মূল যারা চালুক্য তারা বাদামিরই চালুক্য এবং তাদের রাজধানী। তো সেটা কে তৈরি করছেন? সেটা করছেন প্রথম কীর্তিবর্মন।
তিনিও বিভিন্ন যজ্ঞটজ্ঞ করেছিলেন। যাই হোক, সেগুলো গুরুত্বপূর্ণ নয়। এটা অবশ্যই, এই ইনফরমেশনটা এখান থেকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং প্রথম পুলকেশী হচ্ছেন বাদামি মানে চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। এরপরে দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী, তো দ্বিতীয় পুলকেশী উনি হচ্ছেন চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা। তার কিছু উপাধি ছিল, বল্লভ, পৃথিবী বল্লভ, পরমেশ্বর, পরম ভাগবত, এরকম কিছু উপাধি তার ছিল। এখন আমরা জানি কি হর্ষবর্ধনকে তিনি কিন্তু পরাজিত করেছিলেন, এবং এই যে প্রায় সমস্ত দক্ষিণ ভারতের যে অংশটা, তার সময়কার যে সাম্রাজ্য, সেটা কিন্তু ব্যাপক বিস্তার লাভ করেছিল। চোল, পাণ্ড্য, চের এরকম বংশের বেশ কিছু এলাকা তিনি দখল করে নিয়েছিলেন, অনেকটা জায়গা। এবং তার সময় থেকেই পল্লবদের সাথে, পল্লবরা আরেকটু নিচে তাদের ডাইনেস্টি এরিয়াটা, তাদের সাথে কিন্তু সংঘর্ষ এই সময় শুরু হয়। এবং শুধু দ্বিতীয় পুলকেশী যে হর্ষবর্ধনকে পরাজিত করছেন তার নয়, আরেকজন গুরুত্বপূর্ণ রাজা প্রথম মহেন্দ্র বর্মন, পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন, এই দুজনকে তিনি পরাজিত করছেন। হর্ষবর্ধন আর মহেন্দ্র বর্মন, প্রথম মহেন্দ্র বর্মন। এবার এই প্রথম মহেন্দ্র বর্মনের পুত্র প্রথম নরসিংহ বর্মন, তিনি কি করছেন, তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য দ্বিতীয় পুলকেশীকে হত্যা করছেন এবং বাদামি নগরটাকে ধ্বংস করে দিচ্ছেন 642 এডি। এটাতে পুলকেশীকে হত্যা করা হচ্ছে। কে করছেন? প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে, মহেন্দ্র বর্মনের পুত্র নরসিংহ বর্মন। এবার হিউয়েনসাং কিন্তু তার রাজসভাতেও এসেছিলেন, এবং হিউয়েনসাংয়ের যে বিবরণী থেকে আমরা তার রাজত্বকালের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বাদামি নগর সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। আরেকটা খুব গুরুত্বপূর্ণ সোর্স, উৎস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি, এটা আপনারা জানেন। আইহোল প্রশস্তি কে লিখছেন? রবি কীর্তি। দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি। হ্যাঁ, আইহোল প্রশস্তি। তো রবি কীর্তি সংস্কৃতে এটা লিখছেন। এখন দ্বিতীয় পুলকেশীর দিগ্বিজয়ের বর্ণনা, বিভিন্ন জায়গা দখল, এলাকা, সেই সমস্ত নিয়ে এটা কিন্তু লেখা রয়েছে আইহোল প্রশস্তিতে। এবং এখানে তাকে বলা হচ্ছে কি দক্ষিণাপথপতি, অর্থাৎ সমস্ত দক্ষিণ ভারতের অধিপতি তাকে বলা হচ্ছে। প্রচুর অঞ্চল, একটু আগেই যেটা বলছিলাম, চোল, পাণ্ড্য, চেরা, গঙ্গবংশের কিছু এলাকা, অনেকটা এলাকা তিনি দখল করে নিয়েছিলেন, যে কারণে তাকে বাদামি চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়। তো আইহোল প্রশস্তি থেকে অনেক কিছু আমরা এখানে জানতে পারছি। এরপরে যারা রাজা আসছেন তারা হচ্ছেন প্রথম বিক্রমাদিত্য। বেশ কিছু সময় চালুক্যদের সিংহাসন শূন্য ছিল, কারণ এখানে একটা ট্র্যাজেডি হচ্ছে, এখানে দ্বিতীয় পুলকেশীকে হত্যা করা হচ্ছে, বাদামি নগর ধ্বংস হচ্ছে ইত্যাদি। তো যাই হোক, পরে আবার প্রথম বিক্রমাদিত্য আসছেন। পল্লব সেনারা এই নরসিংহ বর্মন, এরা তো পল্লব ছিলেন, নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে হারানোর পর পল্লব সেনারা কিন্তু এখানে চলে আসছে, দখল হয়ে যাচ্ছে, স্বাভাবিক, পার্শ্ববর্তী রাজ্য তারা দখল করে নিচ্ছে এটা। তো তাদেরকে সরানো, পল্লব সেনাকে বিতাড়িত করে দেয়া ইত্যাদি, এটা প্রথম বিক্রমাদিত্য কিন্তু করছেন, প্রথম বিক্রমাদিত্য। এবং শুধু তাই নয়, তিনি
পল্লবদের রাজধানী কাঞ্চি আক্রমণ করছেন, কাঞ্চি লুট করছেন। তো তিনি আবার বলা যায় যে তাদের যে গৌরব ছিল সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করছেন, পুনরায় তিনি সেটাকে ফিরিয়ে দিচ্ছেন। তো এটা। এরপরে দ্বিতীয় বিক্রমাদিত্য, তিনিও আবার পল্লবরাজ নন্দীবর্মনকে পরাজিত করছেন, কাঞ্চি দখল করছেন, এই সমস্ত ঘটনা ঘটছে। এবং চোল, পাণ্ড্য, আশপাশের অঞ্চলে যে যারা সাম্রাজ্য চালাতো তারা কিন্তু তার বর্ষতাটা স্বীকার করছে। যাই হোক, দ্বিতীয় বিক্রমাদিত্য তার স্ত্রী লোকমহাদেবী, তিনি একটা বিরূপাক্ষ মন্দির তৈরি করছেন। বিরূপাক্ষ মন্দির এটাও খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা জানি দক্ষিণ ভারতে যতগুলো ডাইনেস্টি আছে এখানে কারা কি নির্মাণ করেছিল, কারণ এদের যে নির্মাণ শৈলী সেটা ইউনিক ছিল। দ্রাবিড় শৈলীতে বিভিন্ন নির্মাণ কাজ হয়েছে, বিভিন্ন মন্দিরগুলো বিখ্যাত, তো সেখান থেকে প্রশ্ন হবে। এবং আরেকজন স্ত্রী ত্রৈলোক্য মহাদেবী, তিনি ত্রৈলোকেশ্বর মন্দিরটা তৈরি করছেন। তাহলে দ্বিতীয় বিক্রমাদিত্য সময়তে দুটো গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ হচ্ছে, একটা হচ্ছে বিরূপাক্ষ মন্দির আর একটা ত্রৈলোকেশ্বর মন্দির। তো এই হচ্ছে বাদামীর চালুক্য বংশের যারা গুরুত্বপূর্ণ রাজা ছিলেন তারা। তাহলে এখানে কি কি মনে রাখতে হবে? প্রথম পুলকেশী প্রকৃত প্রতিষ্ঠাতা, দ্বিতীয় কীর্তিবর্মন হচ্ছেন বাদামী নগরের প্রতিষ্ঠাতা, দ্বিতীয় পুলকেশী শ্রেষ্ঠ রাজা তিনি হর্ষবর্ধন, এবং প্রথম মহেন্দ্রবর্মনকে, পল্লবরাজ প্রথম মহেন্দ্রবর্মনকে পরাজিত করছেন, হত্যা করছেন। আইহোল প্রশস্তি লেখা হচ্ছে রবিকীর্তি, তিনি এখানে তার দিগ্বিজয় সম্পর্কে বর্ণনা করছেন। তিনি দাক্ষিণাত্যে বহু এলাকা দখল করছেন এবং তার বর্ষতা স্বীকার করতে বাধ্য হচ্ছে অনেক রাজা। কিন্তু পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন তিনি দ্বিতীয় পুলকেশীকে হত্যা করছেন, বাদামী নগর ধ্বংস করছেন, সেটা পুনঃপ্রতিষ্ঠা করছেন প্রথম বিক্রমাদিত্য। এবং দ্বিতীয় বিক্রমাদিত্যের সময় ওই দুটো মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এটা অন্তত মনে রাখতে হবে। তো এটা হলো গিয়ে বাদামীর চালুক্য বংশ, তাদের গুরুত্বপূর্ণ রাজা। এবার এদের যে স্থাপত্য শিল্প ছিল, যেটা দ্রাবিড় শৈলী বললাম, দাক্ষিণাত্যের যে শিল্প সেটা এখানে বিকাশ লাভ করছে। কিছু ব্রাহ্মণ, বৌদ্ধ, জৈন গুহামন্দির এই সময়ে প্রতিষ্ঠা হচ্ছে। এবং মন্দিরের যদি কথা বলা হয় তাহলে এই দুটো মন্দির ইম্পর্ট্যান্ট, এবং তার সাথে লাখদান মন্দির, জৈন মন্দির, মেগুটির জৈন মন্দির, এরকম কিছু মন্দির রয়েছে গুরুত্বপূর্ণ। এবং যেটা বিরূপাক্ষ মন্দির বলছিলাম, বিরূপাক্ষ মন্দিরটা গুরুত্বপূর্ণ, দ্বিতীয় বিক্রমাদিত্যের স্ত্রী লোকমহাদেবী এটা নির্মাণ করছেন। এটা থেকেও প্রশ্ন হয় যে কে এটা তৈরি করেছিলেন, তো তৈরি কিন্তু করছেন লোকমহাদেবী। আর যেটা বাদামীর গুহা মন্দির সেটা গুরুত্বপূর্ণ। চালুক্যদের রাজধানী বাদামী, তো সেখানে পাহাড় কেটে গুহা মন্দির তৈরি করা হয়েছিল। তো এই হচ্ছে বাদামীর চালুক্য বংশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবার আরও দুটো শাখা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে বেঙ্গির চালুক্য বংশ। বেঙ্গির চালুক্য বংশ, বেঙ্গি। দ্বিতীয় পুলকেশী তার ভাই বিষ্ণুবর্ধনকে পার্শ্ববর্তী সাম্রাজ্যটা দখল করে তিনি সেখানে তাকে শাসনকর্তা নিযুক্ত করেছিলেন, বিষ্ণুবর্ধনকে। এবং বেঙ্গি অঞ্চলে সেই মুহূর্তে আরেকজন রাজা ছিলেন বিষ্ণুকুন্দিন, তাকে হত্যা করছেন এবং তাকে হত্যা করে পুলকেশী, দ্বিতীয় পুলকেশীর ভাই বিষ্ণুবর্ধনকে এই অঞ্চলে শাসনকর্তা নিযুক্ত করছেন। এবং এই বিষ্ণুবর্ধন, যিনি কিনা দ্বিতীয় পুলকেশীর ভাই, তিনি বেঙ্গিতে চালুক্য বংশের প্রতিষ্ঠা করছেন, স্বাধীন চালুক্য বংশের প্রতিষ্ঠা করছেন বিষ্ণুবর্ধন, দ্বিতীয় পুলকেশীর ভাই। তো
তিনি বেশ কিছু সময় রাজত্ব করছেন, খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে কিছু নেই। তারপরে জয়সিংহ আসছেন, তার পুত্র জয়সিংহ, দ্বিতীয় বিষ্ণুবর্ধন, বিজয়াদিত্য, এরকম বেশ কিছু রাজার আমরা নাম পাব। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়াদিত্য, এরকম বেশ কিছু শাসক তারা ছিলেন। তো এটা হলো বেঙ্গির চালুক্য বংশ। আর আরেকটা চালুক্যদের শাখা, সেটা হচ্ছে কল্যাণী। কল্যাণী যে অঞ্চল, সেটা বর্তমানে হায়দ্রাবাদ অঞ্চলটাকেই তৎকালীন সেই সময় কল্যাণী। তো বাদামি চালুক্যদেরই আর একটা শাখা। এটা প্রতিষ্ঠা কে করছেন? দ্বিতীয় তৈল বা তৈলব, তিনি প্রতিষ্ঠা করছেন। তারপরে আসছেন অমোঘ বর্ষ, দ্বিতীয় তৈল বা তৈলব, তার সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদের একটু জেনে রাখা প্রয়োজন। তিনি, যেহেতু রাজধানী ছিল কল্যাণী, সেই জন্য আমরা এটাকে কল্যাণীর চালুক্য বংশই বলছি, এবং তার কিছু উপাধি ছিল, চক্রবর্তী, মহারাজা ধীরাজ, এরকম উপাধি তার ছিল। এরপরে সত্যাশ্রয়, দ্বিতীয় জয়সিংহ, কিছু রাজার নাম আছে, সবকটা গুরুত্বপূর্ণ নয় একেবারেই। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ষষ্ঠ বিক্রমাদিত্য। কুলোতুঙ্গকে তিনি পরাজিত করছেন, চোলরাজ কুলোতুঙ্গকে পরাজিত করছেন, চোলদের রাজধানী দখল করে নিচ্ছেন, এবং অনেক সাহিত্যানুরাগীদের তিনি পৃষ্ঠপোষক ছিলেন। এবার লাস্ট যিনি রাজা, তিনি হচ্ছেন চতুর্থ সোমেশ্বর। হোয়াসল শাসকদের হাতে তিনি পরাজিত হওয়ার সাথে সাথে এদের বংশের পতন হচ্ছে। তো এই হচ্ছে তিনটে আলাদা আলাদা শাখা। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অবশ্যই বাদামির চালুক্য বংশ, সেই জন্য আমরা এটা ডিটেলসে জানলাম। বাকি এখানে কারা প্রতিষ্ঠা করছেন এবং তার সম্পর্কে দু একটা ইনফরমেশন, সেটুকু জানলেই চলবে। ওকে, এবার চালুক্যদের যে সবার আরও যে শিল্প ভাস্কর্য যেগুলো ছিল, বাতাপি অঞ্চলে বিষ্ণু মন্দির, যেটা নির্মাণ করছেন মঙ্গলেশ। আইহোলের বিষ্ণু মন্দির, সেটা দ্বিতীয় বিক্রমাদিত্য তৈরি করছেন। এবং অজন্তা ইলোরার কিছু ছবি, সেটা কিন্তু এই আমলে, কিছু, সব নয়, সেটাও এই আমলে তৈরি হয়েছিল। তো এই ইনফরমেশনগুলো আমাদেরকে, চালুক্য বংশের সম্পর্কিত ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হবে। এবার এখানে যখনই দক্ষিণ ভারত সম্পর্কে পড়াশোনা করবেন, একসাথে সবগুলো বংশ করে নেবেন, কারণ যাতে করে একটার সাথে একটা পরবর্তী সময় ওভারল্যাপ না করে যায়, একটার সাথে একটা কনফিউশন যেন তৈরি না হয়। তো পল্লব বংশ, কিছু ঐতিহাসিক তারা মনে করছেন যে যারা পার্থিয়ান যারা ভারতে এসেছিলেন, পল্লবরা হচ্ছেন তাদের শাখা। যদিও এটা সম্পর্কে স্পষ্ট উল্লেখ সেরকম কিছু পাওয়া যায় না, কোনো দলিল, কোনো ঐতিহাসিক সেরকম সূত্র স্পষ্টভাবে এটা জানা যায় না। তো যাই হোক, অনেকে বলেন আবার যে সাতবাহন রাজাদের সামন্ত ছিলেন পল্লবরা। এরকম বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মতামত রয়েছে। তবে ঐতিহাসিক স্মিথ তিনি বলছেন যে এরা কিন্তু মূলত দক্ষিণ ভারতেরই স্থানীয় মানুষ ছিলেন। তো সেখানেই, অর্থাৎ এই যে পল্লবদের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে, এইটা হচ্ছে তাদের মূল এলাকা।
এবং কাঞ্চি হচ্ছে তাদের রাজধানী। খ্রিস্টীয় 3য় শতক নাগাদ শিব স্কন্দ বর্মন তিনি প্রতিষ্ঠা করছেন পল্লব বংশটা, রাজধানী কাঞ্চি। এবং এর পরবর্তী সময় সিংহ বিষ্ণুর সময় থেকে মোটামুটি এটা 3য় শতকের ঘটনা, 3য় শতকের ঘটনা, কিন্তু সেই সময়কার যে ডিটেইল ইতিহাস সেটা আমরা জানতে পারি না। আমরা সিংহ বিষ্ণুর সময় থেকে এই ইতিহাসটা জানতে পারি, তাদের সম্পর্কে ডিটেলসে জানতে পারি। সিংহ বিষ্ণুর সময়ে তার সভাকবি ছিলেন ভার্বি। ভার্বির লেখা বইটার নাম কি ছিল বলুন? খুব গুরুত্বপূর্ণ একটা তার রচনা রয়েছে, কিরাতার্জুনিয়াম। হ্যাঁ, কিরাতার্জুনিয়াম। এটা কিন্তু তিনি ভার্বি কিন্তু সিংহ বিষ্ণুর সভাকবি ছিলেন, এটা মনে রাখবেন। এটা প্রায়ই জিজ্ঞাসা করা হয়, ইম্পর্টেন্ট। কিন্তু তিনি যে সিংহ বিষ্ণুর সভাকবি ছিলেন এবং তিনি পল্লবরাজ সিংহ বিষ্ণু, এটা এখান থেকে ইনফরমেশনটা মনে রাখতে হবে। এইবার আসছে প্রথম মহেন্দ্র বর্মন, অর্থাৎ যার কথা আমরা এক্ষুনি আলোচনা করছিলাম, বাতাপির দ্বিতীয় পুলকেশীর কথা আলোচনা করতে গিয়ে, যে প্রথম মহেন্দ্র বর্মনকে তিনি পরাজিত করছেন। প্রথম মহেন্দ্র বর্মন, তো তিনি কিন্তু ছিলেন একজন বিশিষ্ট নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ। তার লেখা যে ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ নাটকটা রয়েছে সেটা বলুন, এটা বলতে পারবেন? মত্তবিলাস হ্যাঁ, প্রহসন। মত্তবিলাস প্রহসন, মত্তবিলাস প্রহসন, এটা হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মনের লেখা নাটক। তিনি পাহাড় কেটে মন্দির তৈরি তিনি শুরু করছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। পাহাড় কেটে মন্দির তৈরিতে পল্লবরা সব থেকে তাদের নামই প্রথমে আসে। তো পাহাড় কেটে মন্দির তৈরি, এটা প্রথম মহেন্দ্র বর্মনের একটা গুরুত্বপূর্ণ কীর্তি। এরপরে আসছেন প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন, তো তিনি কি করছেন? তিনি দ্বিতীয় পুলকেশীকে হত্যা করছেন, পরাজিত করছেন, হত্যা করছেন, এবং বাতাপি ধ্বংস করার পর তিনি উপাধি নিচ্ছেন বাতাপি কোন্ড। বাতাপি কোন্ড নিঃসন্দেহে এটা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা দেখলাম কি দ্বিতীয় পুলকেশী হচ্ছেন অসম্ভব পরাক্রমশালী একজন রাজা, হর্ষবর্ধনকে পরাজিত করছেন, অনেক বড় এলাকা তিনি দখল করে নিচ্ছেন। তো তাকে যিনি হারাচ্ছেন তিনি তার থেকেও শ্রেষ্ঠ, প্রথম নরসিংহ বর্মন। তো তার সম্পর্কে এই যে ইনফরমেশন, এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ এইগুলো। তো বাতাপি কোন্ড উপাধি কার ছিল এটা জিজ্ঞাসা করা হয়, প্রথম নরসিংহ বর্মন। তো এরপর তিনি চোল, পাণ্ড্য বিভিন্ন এলাকা তিনি দখল করা শুরু করে দিচ্ছেন। ইভেন শ্রীলঙ্কা বা তৎকালীন সিংহল, সেখানে মানব বর্মনকে সেখানে সিংহাসনে বসাচ্ছেন। তার অনুগত ছিলেন একজন মানব বর্মন, তাকে সেখানে সিংহাসনে বসিয়ে দিচ্ছেন। এবং তার রাজত্বের শেষ দিকে চালুক্যরাজ তখন প্রথম বিক্রমাদিত্য, তার সাথে তার যুদ্ধ হয়, কিন্তু সেখানে তিনি আবার পরাজিত হয়েছিলেন। যাই হোক, সেটা সাম্রাজ্যের শেষ দিকে। এবং এই সময়তে মহাবলীপুরমের যে রথ মন্দির, এটা খুব গুরুত্বপূর্ণ। মহাবলীপুরমের রথ মন্দির, সেটা কিন্তু তার এই সময় নির্মাণ হচ্ছে। এই সময় হিউয়েন সাং তিনি কাঞ্চিতে আসছেন, ঠিক আছে, একই সময়কালে 642 এডি হর্ষবর্ধনের সময় ছিলেন, তারপরে দ্বিতীয় পুলকেশীর সময় আসছেন, আবার এখানে প্রথম নরসিংহ বর্মনের সময় কাঞ্চিতেও আসছেন। সুতরাং এই পয়েন্টগুলো এখানে কিন্তু নোট করতে হবে। হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় তো ছিলেনই, তার সাথে সাথে এই যে গুরুত্বপূর্ণ তথ্য, এবং এদের সাথে প্রত্যেকের সাথে একজনের কানেকশান আছে। হর্ষবর্ধনকে দ্বিতীয় পুলকেশী পরাজিত করছেন, দ্বিতীয় পুলকেশী প্রথম নরসিংহ বর্মন পরাজিত করছেন, এবং এদের প্রত্যেকের রাজসভাতে হিউয়েন সাং এসে ঘুরে যাচ্ছেন। এবং হিউয়েন সাং আসা মানেই
আমরা সেখান থেকে অনেক তথ্য পাবো। যাই হোক, এরপর প্রথম পরমেশ্বর বর্মন আসছেন, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। তারপরে আসছেন দ্বিতীয় নরসিংহ বর্মন। প্রথম, এরপরে দ্বিতীয় নরসিংহ বর্মন। দ্বিতীয় নরসিংহ বর্মন কি হচ্ছে এখানে, তিনি রাজসিংহ উপাধি নিচ্ছেন। এই রাজসিংহটা, এটা আবার দক্ষিণ ভারতের অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গাতে পাবেন নাম। যাই হোক, রাজসিংহ উপাধি নিচ্ছেন এবং এই সময় নতুন কিছু শিল্পরীতি আসছে। নতুন কিছু শিল্পরীতি আসছে, যেই শিল্পরীতিটাকে বলা হচ্ছে রাজসিংহ শিল্পরীতি। তো এটা প্রশ্ন হতে পারে যে রাজসিংহ শিল্পরীতি সেটা কার সময় বিকাশ লাভ করছে, তো সেটা দ্বিতীয় নরসিংহ বর্মনের সময় বিকাশ লাভ করছে। তার সভাকবি ছিলেন দণ্ডিন। দণ্ডিন দণ্ডিন খুব গুরুত্বপূর্ণ একজন কবি, তো তিনি তার সভায় ছিলেন। এবং যত মহাবলীপুরমের যে রথ মন্দির, যেটা শুরু হচ্ছে প্রথম নরসিংহ বর্মনের সময়, সেটা তিনি সম্পূর্ণ করছেন। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কাঞ্চির যে কৈলাসনাথ মন্দির, ঠিক আছে, কাঞ্চি অঞ্চলের যে কৈলাসনাথ মন্দির কাঞ্চিতে, সেইটা তিনি নির্মাণ করছেন। চীনে তিনি দূত পাঠাচ্ছেন। কাইকুয়ান তখন চীনে রাজত্ব করছেন, সেখানে তিনি দূত পাঠাচ্ছেন। তো সেখানে চীনাদের কাছে তিনি একটা নামে পরিচিত ছিলেন, বেশ বড়, চেলিন লোং সেংকিয়া এরকম একটা নাম আছে, কিন্তু বেশ বড় নাম, অনেকটাই বড়। তো দ্বিতীয় নরসিংহ বর্মন তিনি দূত পাঠিয়েছিলেন চীনা দরবারে, এটা মনে রাখবেন। যাই হোক, এইগুলো গুরুত্বপূর্ণ। এবং কৈলাসনাথ মন্দির, এটা থেকে বহু প্রশ্ন এসেছে। রাজসিংহ রীতি, এটা মনে রাখতে হবে। এরপরে সেরকম গুরুত্বপূর্ণ সেরকম কেউ নেই। দ্বিতীয় পরমেশ্বর বর্মন, দ্বিতীয় নন্দী বর্মন, এরকম কিছু রাজা তারা রাজত্ব করছেন। এরপরে আসছেন দান্তি বর্মন, শেষ দান্তি বর্মন। দান্তি বর্মন তিনি রাষ্ট্রকূটদের হাতে কিন্তু স্বাধীনতা হারাচ্ছেন, চোলদের কাছেও পরাজিত হচ্ছেন। এই সময় থেকে পল্লব শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এবং শেষ পল্লব রাজ যিনি, তিনি হচ্ছেন অপরাজিত বর্মন। অপরাজিত বর্মন তিনি পরাজিত হচ্ছেন চোলদের হাতে। চোল সাম্রাজ্য, চোলদের হাতে তিনি পরাজিত হচ্ছেন। তো তাহলে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পাচ্ছি, যেগুলো মনে রাখতে হবে। শিবস্কন্দ বর্মন তিনি মূল প্রতিষ্ঠাতা, তিনি প্রতিষ্ঠা করছেন তৃতীয় শতকে, অনেক আগে। সিংহ বিষ্ণুকে আমরা প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে পারি। তার সভাকবি ভারবী ছিলেন, কিরাতার্য নিয়ম লিখছেন। তারপরে আসছেন প্রথম মহেন্দ্র বর্মন, মত্তবিলাস প্রহসন লিখছেন এবং তাকে দ্বিতীয় পুলকেশী পরাজিত করছেন। তারপর তো প্রথম নরসিংহ বর্মন, তিনি আবার দ্বিতীয় পুলকেশীকে হত্যা করছেন, বাতাপি নগর ধ্বংস করে বাতাপি কোন্ড উপাধি নিচ্ছেন। তার সময় রথ মন্দির তৈরি করা শুরু হচ্ছে। তার সময়তে হিউয়েনসাং কাঞ্চিতে আসছেন বা পল্লব সাম্রাজ্যে আসছেন। এরপর দ্বিতীয় নরসিংহ বর্মন, তিনি শিল্পানুরাগী ছিলেন এবং তার সময় রাজসিংহ শিল্পরীতি তৈরি হচ্ছে, তার উপাধিও ছিল এবং শিল্পরীতি, রাজসিংহ শিল্পরীতি বলা হচ্ছে। এবং রথ মন্দিরের যে নির্মাণ কাজ, সেটা তার সময়তেই কিন্তু শেষ হচ্ছে। তো আমরা কিন্তু এই প্রশ্নটা করা হয় যে রথ মন্দিরকে নির্মাণ করেছিলেন, তো সেইটা কিন্তু দ্বিতীয় নরসিংহ বর্মনের নামটাকেই নিয়ে আসা হয়, তার নামটাকেই বলা হয় যে রথ মন্দিরের নির্মাতা হিসেবে। আর কাঞ্চির যে কৈলাসনাথ মন্দির, সেটাও কিন্তু দ্বিতীয় নরসিংহ বর্মনই নির্মাণ করাচ্ছে। দান্তি বর্মনের সময় থেকে দুর্বল হয়ে আসছে সাম্রাজ্য এবং শেষ যিনি রাজা, তিনি হচ্ছেন অপরাজিত বর্মন। চোলদের কাছে তিনি পরাজিত হচ্ছেন, আদিত্য চোলের কাছে তিনি পরাজিত হচ্ছেন এবং পল্লব বংশটা এখানে সমাপ্তি ঘটছে। ওকে, এরপর আমরা চলে আসব রাষ্ট্রকূট সাম্রাজ্য। আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি রাষ্ট্রকূটদের যে এলাকা, সেটা কিন্তু যথেষ্ট বড়।
শুধু দক্ষিণ ভারত নয়, মধ্য ভারত জুড়ে, পশ্চিম ভারত জুড়ে একটা বিস্তীর্ণ অংশ কিন্তু রাষ্ট্রকূট সাম্রাজ্যের হাতে ছিল। এদের সময়কালটা কিন্তু আরেকটু পরে। এই বংশটা প্রতিষ্ঠা করছেন কে? দান্তি দান্তি দুর্গ। দুর্গ। দান্তি দুর্গ এটা প্রতিষ্ঠা করছেন 753 অব্দে। একেবারে সব সাল ধরে মনে রাখ না মনে রাখলেও টাইম পিরিয়ডটা মনে রাখবেন, কোন সময়ে কারা রাজত্ব করছে টাইম পিরিয়ডটা মনে রাখবেন, তাহলে এটা প্রতিষ্ঠা হচ্ছে এই সময়। দান্তি দুর্গ প্রতিষ্ঠা করছেন এবং একটা সময় তিনি আরবদের আক্রমণ কিন্তু প্রতিহত করেছিলেন। আরবদের আক্রমণ প্রতিহত করেছিলেন। এই হলো। তারপরে আসছেন প্রথম কৃষ্ণ। ঠিক আছে, প্রথম কৃষ্ণ। প্রথম কৃষ্ণকে আমরা কেন মনে রাখবো বলুন? কারণ ইলোরাটা ওনার সময় হয়েছিল। হ্যাঁ ইলোরা মানে যেটা মুম্বাইয়ের ইলোরা, মানে মহারাষ্ট্রের। হ্যাঁ, মানে ইলোরার যে কৈলাসনাথ মন্দির, কাঞ্চির কৈলাসনাথ মন্দিরের কথা বলা হচ্ছিল, তো ইলোরার যে কৈলাসনাথ মন্দির সেটা কিন্তু তার সময়তে, প্রথম কৃষ্ণের সময়তে এটা তৈরি হচ্ছে। আচ্ছা, পেনটা একটু প্রবলেম করছে, জাস্ট আ মিনিট। ইলোরার কৈলাসনাথ মন্দিরটা তৈরি করছেন। এটা হলো। এবারে দ্বিতীয় গোবিন্দ, প্রথম কৃষ্ণের পুত্র। আচ্ছা, লেখাটা আসছে না। প্রথম কৃষ্ণের পুত্র হচ্ছেন দ্বিতীয় গোবিন্দ। তার সময় খুব একটা তিনি খুব যোগ্য শাসক ছিলেন না। এই সময় তার ভাই ধ্রুব তাকে পরাজিত করে ক্ষমতা দখল করছে। ধ্রুবের কিছু গুরুত্বপূর্ণ কীর্তি আছে, যেটা হচ্ছে কি পল্লবরাজ দান্তি বর্মন এবং বেঙ্গি অঞ্চলে যে চালুক্য বিষ্ণুবর্ধন, এদেরকে পরাজিত করছেন ধ্রুব। এখন এই যে একটা বিস্তীর্ণ সাম্রাজ্য, আমরা এতক্ষণ যতগুলো দেখছিলাম দক্ষিণ ভারতের দুটো সাম্রাজ্য, তার থেকে এটা অনেক বড়। তো এটা কিন্তু এই ধ্রুবের সময় অনেকটা বিস্তার লাভ করেছে। রাষ্ট্রকূটদের এই যে অংশটা বিস্তার লাভ করেছিল। তবে এই সময় কি হচ্ছে, ত্রিশক্তি সংঘর্ষ হচ্ছে। উত্তর ভারতের এই যে কনৌজ, ঠিক আছে, এখানে একটু ম্যাপটা দেখলে এই যে কনৌজ, এই কনৌজকে কেন্দ্র করে এই এলাকাটা কার দখলে থাকবে সেটাকে কেন্দ্র করে প্রতিহার, প্রতিহারদের এখানে এই দিকে ছিল প্রতিহার, গুর্জর প্রতিহার। স্যার মিউট হয়ে আছে, শোনা যাচ্ছে না। আচ্ছা, কতটা শোনা গেছে? স্যার প্রথম কৃষ্ণ বললেন, তারপর থেকে বললেন ও পেনের আচ্ছা আচ্ছা, সমস্যা। হ্যাঁ হ্যাঁ, প্রথম কৃষ্ণ, তার ইলোরাটা হলো। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে দ্বিতীয় গোবিন্দ। সাথে সাথেই বলবেন, আসলে এখানে একটু সম্ভবত লুজ কানেকশন হচ্ছে, আমি এই পেনটাতে লিখতে পারছি না। আচ্ছা, তো বলি এটা দ্বিতীয় গোবিন্দ, তার পুত্র দ্বিতীয় গোবিন্দ বসছেন, কিন্তু দ্বিতীয় গোবিন্দকে পরাজিত করে তার ভাই ধ্রুব তিনি আবার সিংহাসনে বসছেন। এই ধ্রুবের কিছু কীর্তি আছে। এই যে আমরা এত বড় সাম্রাজ্যটা দেখছি, এই সাম্রাজ্যটা কিন্তু অনেকটা বিস্তার করেছিলেন ধ্রুব। আর এই সময়তে ত্রিশক্তি সংঘর্ষ শুরু হচ্ছে। ত্রিশক্তি সংঘর্ষ বলতে আমরা কি বুঝি বলুন? পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। অবস্থানটা কোথায় ছিল প্রতিহারদের, পালদের? পাল তো বাংলায়, মানে অ্যাকচুয়ালি ওই মগধ ঘেঁষে হবে, মগধ কাম বাংলা নিয়ে লোকেশনটা হবে। মানে স্যার আর্যাবর্ত যে জায়গাটা ছিল,
বা কৌমজকে কেন্দ্র করে। টোটাল আর্যাবতে। প্রতিহারদের প্রতিহারটা হচ্ছে বৎস ডাইনে, মানে যেটা আমরা পড়তাম ওই মানে ষোড়শ মহাজনের পদে বৎস রিজিয়নটা ওইটা। তাই কি? মান্ড বলে কোন এক জায়গা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি গুর্জর প্রতিহার। এই যে এলাকাটা আছে, এই যে এলাকাটা আছে, এই জায়গাটাতে প্রতিহাররা এই এই জায়গাটা, ঠিক আছে, অর্থাৎ আমরা মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থানের কিছু অংশ, এটা প্রতিহার। পালরা হচ্ছে এই জায়গাতে, আর প্রতিহার এদিকে। একদম একটা পাখার যদি তিনটে ব্লেড দেখা যায় এইভাবে এইভাবে এইভাবে, এইদিকে এদিকে পাল, এদিকে রাষ্ট্রকূট, এদিকে প্রতিহার, ত্রিশক্তি সংঘর্ষ হচ্ছে এরকমভাবে, ঠিক আছে। তো যাই হোক, এইটা শুরু হচ্ছে তার সময়, এবং তিনি কিন্তু এখানে প্রতিহারদেরও পরাজিত করছেন, পাল রাজাদেরও পরাজিত করছেন। কনৌজটা তিনি কিন্তু দখল করে নিয়েছিলেন। পরে ধর্মপাল আবার কনৌজটা উদ্ধার করে তিনি সেটা আবার দখল করেছিলেন। কিন্তু এই যে ধ্রুবের সময়, ধ্রুব কিন্তু এই জায়গাটা দখল করে নিচ্ছেন। ইভেন এই সময় পল্লবরাজ ছিলেন নন্দীবর্মন, তিনিও তার আনুগত্যটা স্বীকার করে নিয়েছেন, অর্থাৎ ধ্রুব একজন পরাক্রমশালী রাজা ছিলেন। এরপরে আসছেন ধ্রুবর পুত্র তৃতীয় গোবিন্দ। তৃতীয় গোবিন্দ, তো তৃতীয় গোবিন্দ, তারও সেনাবাহিনী বিশাল ছিল। কন্যাকুমারিকা থেকে একেবারে কাশীর যে ব্রোচ অঞ্চল, এই যে একটা বিস্তীর্ণ আমরা দেখতে পাচ্ছি, যেটা উত্তর থেকে দক্ষিণের একটা বিস্তীর্ণ অংশ, সেটা কিন্তু তার সময়তেও তিনি ধরে রাখতে পেরেছিলেন। এবং চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্য, বিজয়াদিত্য পরাজিত করছেন। এরপরে রাজা আসছেন প্রথম অমোঘ বর্ষ। প্রথম অমোঘ বর্ষ তিনি যথেষ্ট, তিনি খুব একটা সাম্রাজ্য বিস্তারে খুব একটা মনোযোগী ছিলেন না। তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন। কবিরাজ মার্গ তিনি লিখছেন দুটো গ্রন্থ, খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে, আচ্ছা আমি লিখতে পারছি না, এটা একটু সমস্যা হচ্ছে। একটা হচ্ছে কবিরাজ মার্গ, আর একটা হচ্ছে রত্নমালিকা। মনে রাখবেন, প্রথম অমোঘ বর্ষ, এই দুটো রচনা তার খুব গুরুত্বপূর্ণ। এবার রাজা যদি পণ্ডিত ব্যক্তি হন, খুব স্বাভাবিকভাবে তার রাজসভাতে বিভিন্ন পণ্ডিত ব্যক্তির স্থান হবে, পৃষ্ঠপোষকতা তিনি করবেন। তো এইখানে গণিত সার সংগ্রহ লিখছেন মহাবীরাচার্য। পার্শ্ব অবুদ্বয়, এটা লিখছেন জিন সেন, ঠিক আছে। আরও অনেকে পণ্ডিত ব্যক্তি তার রাজসভায় ছিলেন, এবং তিনি অন্যান্য ধর্ম সহিষ্ণু ছিলেন। ব্রাহ্মণ্য ধর্ম ছিল তাদের, কিন্তু তারা সহিষ্ণু ছিলেন। এবার সুলেমান, সুলেমান পর্যটক ছিলেন। কোন দেশের পর্যটক ছিলেন এটা প্রশ্ন হয়, বলতে পারবেন? সুলেমান আরব। আরব। তো আরব পর্যটক সুলেমান তিনি কিন্তু অমোঘ বর্ষের রাজত্বকালে আসছেন। এদিকে পাল বংশের সেই সময় দেবপাল, তার রাজসভাতেও এসেছিলেন সুলেমান। তারপরে তিনি চলে আসছেন দক্ষিণ ভারতে, এবং এই সময়ে সুলেমান লিখছেন যে অমোঘ বর্ষ, এই যে প্রথম অমোঘ বর্ষ, সেই সময়কার চারজন বিশ্বের শ্রেষ্ঠ চারজন রাজার মধ্যে একজন। শান্তিপ্রিয় মনোভাব, প্রকৃতি প্রেম, মানব প্রেম, যেটা অশোকের বৈশিষ্ট্য ছিল, সেটাও কিন্তু এই প্রথম অমোঘ বর্ষের মধ্যে ছিল। যাই হোক, তার অ্যাকচুয়ালি সাম্রাজ্য বিস্তারের আর প্রয়োজন ছিল না। এই যে এলাকাটা এতটা বড় এলাকা, এরপর তিনি একেবারেই কিন্তু এই অন্যদিকে তিনি মনোযোগ দিলেন। এবং এইটা মনে রাখবেন, কবিরাজ মার্গ আর রত্নমালিকা, এইটা লিখছেন প্রথম অমোঘ বর্ষ। আর
সুলেমান তার রাজসভাতে আসছেন, দেবপালের রাজসভাতেও আসছেন, তার রাজসভাতেও আসছেন। এরপরে দ্বিতীয় কৃষ্ণ, তৃতীয় ইন্দ্র, এরকম কিছু রাজা তারা আসছেন। তৃতীয় কৃষ্ণের সময়টা একটু গুরুত্বপূর্ণ। এরপরে তৃতীয় কৃষ্ণ, মানে আমরা বলতে পারি রাষ্ট্রকূটদের মধ্যে শেষ উল্লেখযোগ্য শাসক যদি বলা হয় তাহলে তিনি হচ্ছেন দিগাধিপতি, সকল দক্ষিণ দিগাধিপতি, এইটা তাকে উপাধি দেয়া হয়। এবং মহিপালকে তিনি পরাজিত করছেন। প্রতিহার রাষ্ট্রকূট, তার মিউট হয়ে গেছে। পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে চিরকালই দ্বন্দ্ব ছিল। তো এই তৃতীয় কৃষ্ণ তিনি মহিপালকে পরাজিত করছেন। মহিপাল কিন্তু প্রতিহার রাজ ছিলেন, তাকে পরাজিত করছেন। ইভেন দক্ষিণ ভারতে কাঞ্চি, তাঞ্জোর এইসব জায়গা তিনি দখল করছেন। তো এইগুলো মনে রাখতে হবে তার সময়। আমরা একটু ছোট করে রিভিশন করে নেব। তাহলে রাষ্ট্রকূট বংশটা প্রতিষ্ঠা করছেন দান্তি দুর্গ। তারপরে আসছেন প্রথম কৃষ্ণ। প্রথম কৃষ্ণ ইলোরার কৈলাসনাথ মন্দির তৈরি করছেন। ইলোরার কৈলাসনাথ মন্দির হচ্ছে জগৎবিখ্যাত মন্দির, বিস্ময়কর, জাতির পক্ষে গৌরবের বস্তু বলা হয় ইলোরার মন্দিরকে। তো সেটা প্রথম কৃষ্ণ তৈরি করছেন। তারপরে উল্লেখযোগ্য শাসক ধ্রুব বিস্তীর্ণ সাম্রাজ্য বিস্তার করছেন তিনি, এবং তার সময় ত্রিশক্তি সংঘর্ষ হচ্ছে। ধর্মপালকে তিনি পরাজিত করেছিলেন একটা সময়। তারপরে আসছেন তৃতীয় গোবিন্দ, তিনিও তৃতীয় গোবিন্দ এই ত্রিশক্তি সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। দ্বিতীয় বিজয়াদিত্যকে পরাজিত করছেন চালুক্যরাজ। তো তার সময়তেও কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল রাষ্ট্রকূটরা, এবং তিনিও অনেক জায়গা এলাকা দখল করেছিলেন। তারপরে আসছেন প্রথম অমোঘবর্ষ। প্রথম অমোঘবর্ষ তিনি দুটো সাহিত্য তার খুব কীর্তি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কবিরাজ মার্গ আর একটা হচ্ছে রত্নমালিকা। প্রথম অমোঘবর্ষ তাকে, তার সময় সুলেমান আসছেন আরব থেকে। এইগুলো মনে রাখলেই চলবে। এবং তারপরে এই দ্বিতীয় কৃষ্ণ, এবং শেষ শক্তিশালী রাজা যদি বলা হয় তিনি হচ্ছেন তৃতীয় কৃষ্ণ। শেষ রাষ্ট্রকূট রাজা হচ্ছেন চতুর্থ অমোঘবর্ষ। চতুর্থ অমোঘবর্ষ। এবার দ্বিতীয় তৈল, তিনি কিন্তু এই রাষ্ট্রকূট রাজধানী মান্যক্ষেত, ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণা নদীর কাছে এই যে মান্যক্ষেত, এই মান্যক্ষেতটা তিনি দখল করে নিচ্ছেন দ্বিতীয় তৈল। এবং এখানে কল্যাণীর চালুক্য বংশ প্রতিষ্ঠা করছেন। তাহলে চালুক্যদের হাতে এখানে তাদের পরাজিত তারা হচ্ছেন। তাহলে এইটা মনে রাখবেন, শেষটা কিভাবে হলো। চতুর্থ অমোঘবর্ষ তাকে দ্বিতীয় তৈল তাকে হত্যা করে মান্যক্ষেত অধিকার করছেন, এবং কল্যাণীর চালুক্য বংশটা এইখানে প্রতিষ্ঠা করছেন। এই হচ্ছে রাষ্ট্রকূট বংশের ইতিহাস। এবার ত্রিশক্তি সংঘর্ষ যদি বলতে হয়, ত্রিশক্তি সংঘর্ষ পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে হচ্ছে ধর্মপাল এবং বৎস, প্রতিহার রাজ বৎস, এদের মধ্যে প্রথমে শুরু হলো। পরে সেখানে ধ্রুব জড়িয়ে যাচ্ছে, এবং ধ্রুব জড়িয়ে যাচ্ছে রাষ্ট্রকূট রাজা। তো আমরা একটু আগে যেটা জানলাম যে এই ধর্মপালকে তিনি পরাজিত করে দিচ্ছেন, বৎসরাজকে পরাজিত করছেন, এবং কনৌজটা এক সময় তিনি দখল করে নিয়েছিলেন ধ্রুব। এটা একটা সময় যাচ্ছে। পরবর্তীকালে যদিও ধর্মপাল আবার কনৌজটা
অধিকার করেছিলেন। এবং যেটা আমরা জানতে পারছি কোথায়, দেখবেন খলিমপুর তাম্রলিপি, খলিমপুর তাম্রলিপিতে আমরা এই ধর্মপালের কীর্তি পরবর্তীকালে যে তিনি দখল করে নিচ্ছেন এবং কনৌজ দখল করে নিচ্ছেন, আশপাশের রাজারা তার বশ্যতা স্বীকার করে নিচ্ছে ধর্মপালে। তো সেটা আমরা জানতে পারি খলিমপুর তাম্রলিপি থেকে। প্রশ্ন হয় খলিমপুর তাম্রলিপি থেকে আমরা কাদের সম্পর্কে জানতে পারি? তো পাল রাজাদের সম্পর্কে জানতে পারি, মূলত ধর্মপাল সম্পর্কে। তারপরে ত্রিশক্তি সংঘর্ষের আবার পরবর্তী ফেজ শুরু হচ্ছে, পরবর্তী সময় আসছে। দ্বিতীয় নাগভট্ট তিনি ধর্মপালকে পরাজিত করছেন। তারপরে তৃতীয় গোবিন্দের সময় আবার তিনি কনৌজ অধিকার করে নিচ্ছেন। এরকম কিছু ঘটনা ঘটছে এবং আলটিমেটলি দেবপালের সময় আবার এই এলাকাটা পাল রাজাদের দখলে আসছে, কনৌজ এলাকাটা পাল রাজাদের দখলে আসছে। আর দেবপালের যখন মৃত্যু হচ্ছে, তারপরে ভোজ, প্রতিহার রাজ ভোজ, তিনি এই এলাকাটা দখলে আনছেন। অর্থাৎ সময়ের পাল্টাচ্ছে, তার সাথে সাথে বিভিন্ন শক্তিশালী রাজারা ত্রিশক্তি সংঘর্ষের মধ্য দিয়ে কোনো না কোনো বংশ তারা এখানে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করছে। এরপরে আমরা চলে যাব চোল বংশ। তো চোলদের যে সময়কাল, সেটা কিন্তু একটা দীর্ঘ সময়। চোলদের সময়কালটা একটা দীর্ঘ সময়। চোল সাম্রাজ্য বলতে গেলে আমাদের কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে আটকে থাকলে হবে না। চোল সাম্রাজ্য কিন্তু একটা বিস্তীর্ণ অঞ্চলে, দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়াতে এটা কিন্তু বিস্তার লাভ করেছিল। বিশেষত এই যে দ্বীপ রাষ্ট্র যেগুলো আছে, সেখানে অনেক জায়গাতে চোলদের আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল অথবা তাদের প্রভাব ছিল। এখন চোলদের প্রথম যদি গুরুত্বপূর্ণ রাজা বলা হয়, সেটা হচ্ছেন কারিকল। কারিকল হচ্ছেন চোলদের গুরুত্বপূর্ণ রাজা, প্রথম গুরুত্বপূর্ণ রাজা। তার সময়টা ছিল অনেক আগে, দ্বিতীয় শতক, তবে সেটা খুব বেশি দীর্ঘস্থায়ী হয়নি তার সময়ে। চোলদের মূল উত্থান শুরু হচ্ছে 850 খ্রিস্টাব্দ নাগাদ। 850, যখন বিজয়ালয় চোল তিনি তাঞ্জোর জয় করছেন এবং সেখানে রাজধানী প্রতিষ্ঠা করে চোল বংশটাকে প্রতিষ্ঠা বা পুনঃপ্রতিষ্ঠা করছেন বলা যায়। তারপরে আসছেন প্রথম আদিত্যের কথা আমরা কোথায় জানলাম বলুন? প্রথম আদিত্যর কথা আমরা কোথায় পড়লাম? একটু আগে প্রথম আদিত্যের কথা আলোচনা করেছি। পল্লবরাজ অপরাজিত বর্মনকে পরাজিত করছেন, হত্যা করছেন এবং পল্লব রাজ্যটাকে দখল করে নিচ্ছেন। তো পল্লব রাজ্য আমরা কি দেখলাম? এই জায়গাটাতে ছিল পল্লব রাজ। থাঞ্জাভুর বা তাঞ্জোর যে এলাকাটা একটু নিচে, পল্লবদের সাম্রাজ্যটা ছিল এই জায়গাতে। তো সেইটা তিনি দখল করে নিচ্ছেন। তামিলনাড়ু অঞ্চলে সালেম, গঙ্গরাজ্য, পশ্চিম দিকে আর একটু পশ্চিমে গঙ্গরাজ্য, সেইটা তিনি দখল করে নিচ্ছেন, প্রথম আদিত্য। তো তারপরে আসছেন প্রথম পরন্তক। পাণ্ডবংশ, তিনি পাণ্ডবংশে সেখানে তার মানে মাদুরাই কোন্ড উপাধিটা নিয়েছিলেন। এই অঞ্চলটাকে পাণ্ড রাজ্যটাকে দখল করার পরে তিনি উপাধি নিচ্ছেন মাদুরাই কোন্ড। সম্পূর্ণ পল্লব রাজ্যটাকে তিনি দখল করে নিচ্ছেন। তার সময়তে তিনি পাণ্ড রাজ্যকেও পরাজিত করছেন, আবার পল্লব রাজ্যটা অধিকার করে নিচ্ছেন, কমপ্লিটলি অধিকার করে নিচ্ছেন। এবং কাঞ্চিতে তিনি আবার রাজধানীটাকে স্থানান্তর করেছিলেন প্রথম পরান্তক। যাই হোক,
পরবর্তীকালে আবার রাষ্ট্রকূট বংশের তৃতীয় কৃষ্ণ এবং গঙ্গরাজের বাহিনীর কাছে পরাজিত হচ্ছেন প্রথম পরান্তক। এরপরে আরও কিছু রাজারা ছিলেন, তবে খুব গুরুত্বপূর্ণ রাজা বলতে আমরা এরপরে আসবো চোল সাম্রাজ্যের আমরা প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলি। এতক্ষণ যে আমরা বিজয়ালয়, প্রথম আদিত্য, প্রথম পরান্তক এদের কথা আলোচনা করলাম, এদেরকে আমরা ঠিক প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে পারি না। চোলদের এই যে এত প্রভাব, এত প্রতিপত্তি, এত প্রভাব, এইটা শুরু হচ্ছে কখন? এটা শুরু হচ্ছে প্রথম রাজরাজের সময়, প্রথম রাজরাজের সময় থেকে 985 খ্রিস্টাব্দ, প্রায় আমরা বলতে পারি 1000 এডি সময় থেকে চোলদের মূল যে তাদের প্রভাব সেটা শুরু হচ্ছে। তার আগের 150 বছর তারা অনেক কিছুই করেছিলেন, তবে মূল প্রতিষ্ঠাতা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা প্রথম রাজরাজের নামই বলবো। এবং তিনি কি করছেন, তার যেটা সবচেয়ে বড় কৃতিত্ব, তিনি বঙ্গোপসাগর এলাকাটা, এই যে পুরো এলাকা বঙ্গোপসাগর, সেটাকে চোল হ্রদে পরিণত করছেন। অর্থাৎ এটাকে একটা হ্রদের মতো, এত বড় এলাকা অথচ সেটাকে একটা হ্রদের মতো তিনি ট্রিট করছেন। তাদের এত শক্তিশালী নৌবহর ছিল বা নৌবহরে পরিণত করছেন, এটা তার কৃতিত্ব। তো তাঞ্জোরের যে বৃহদেশ্বর মন্দির বা যেটা রাজরাজেশ্বর মন্দির বলা হয়, সেটা কিন্তু এই প্রথম রাজরাজের সময় তিনি নির্মাণ করছেন। রাজরাজেশ্বর মন্দির বা বৃহদেশ্বর মন্দির যেটা। তো যাই হোক, এবার এত পরাক্রমশালী রাজা, তিনি চেরাদের পরাজিত করছেন, অর্থাৎ কেরালা অঞ্চলে যে চেরারা সাম্রাজ্য তাদের ছিল সেটা তিনি পরাজিত করে দখল করছেন এলাকা। লাক্ষাদ্বীপ, মালদ্বীপ জয় করছেন, অনুরাধাপুর ধ্বংস করছেন, অর্থাৎ শ্রীলঙ্কাতে সিংহল, তৎকালীন সিংহল, অনুরাধাপুর ধ্বংস করছেন, সেখানে রাজধানী তৈরি করছেন নতুন করে, চোলদের রাজধানী তৈরি করছেন। এই সমস্ত কীর্তি তার ছিল। মূল তার যদি কীর্তি বলা হয় সেটা হচ্ছে একটা শক্তিশালী, অসম্ভব শক্তিশালী নৌবহর তৈরি করা, এটা তার মূল কৃতিত্ব। এরপরে চোলদের শ্রেষ্ঠ রাজা আসছেন প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র চোল। এবং তার সময়ে এই যে পুরো এলাকাটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরো পূর্ব দিকের যে কোস্টাল এরিয়া, সেটার সম্পূর্ণভাবে তার আন্ডারে চলে আসছে। এবং চোল, চেরা, পাণ্ড এগুলো জয় করছেন। মাদুরাই হচ্ছে নতুন রাজধানী তিনি স্থাপন করছেন, মাদুরাই। এবং বাংলা অঞ্চলটা জয় করার পরে প্রথম মহিপাল তখন সাম্রাজ্য চালাচ্ছিলেন, সেটা জয় করছেন। গঙ্গাইকোণ চোল বা গঙ্গা বিজেতা, সেটা উপাধিটা তিনি নিচ্ছেন। এছাড়া মার্তণ্ড বা উত্তম চোল, এগুলো কিন্তু তার উপাধি। এটা মনে রাখবেন, গঙ্গাইকোণ চোলটা সবচেয়ে পপুলার, গঙ্গাইকোণ চোল, কারণ তিনি গঙ্গ বিজেতা বা এই পূর্ববঙ্গের পুরো এলাকাটা তিনি দখল করেছিলেন। তার সাথে সাথে মার্তণ্ড আর উত্তম চোল, এটাও তার উপাধি। তারপরে আসছেন রাজাধিরাজ চোল, দ্বিতীয় রাজেন্দ্র, এবং আলটিমেটলি প্রথম কুলোতুঙ্গ, যাকে চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা বলা হয়। চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা, কারণ তিনি এই বেঙ্গির যে চালুক্য আর তাঞ্জোরের যে চোল, এদের মধ্যে একটা কানেকশন তৈরি করছেন, এটা ঐক্য স্থাপন করছেন বলা যায়। তো চোল চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম কুলোতুঙ্গ। যাই হোক, তিনি বলতে পারি আমরা চোল সাম্রাজ্যের শেষ শক্তিশালী রাজা ছিলেন। তারপরে চোলদের রাজ্য কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে
1297 নাগাদ পাণ্ড্যরাজ সুন্দর তিনি যখন কাঞ্চি দখল করে নিচ্ছেন, আলটিমেটলি তখন চোল সাম্রাজ্যের পতন হচ্ছে। তো সেই দ্বিতীয় শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত একটা বিস্তীর্ণ সময় চোলরা কিন্তু শাসন করেছে, এবং সবচেয়ে উজ্জ্বলতম যে অধ্যায় সেটা হচ্ছে প্রথম রাজরাজের সময় থেকে প্রথম রাজেন্দ্র চোল হয়ে একটা অনেকটা পর্ব, সেই সময়টা ছিল চোলদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাহলে এগুলো মনে রাখতে হবে। এবার চোলদের যে বিভিন্ন মন্দির ছিল, চোলেশ্বর মন্দির, চোলেশ্বর মন্দির তৈরি করছেন বিজয়ালয় চোল। বৃহদেশ্বর মন্দির প্রথম রাজরাজ, আর যেটা তাঞ্জোরের যদি বলা হয় তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির, সেটাই হচ্ছে প্রথম রাজরাজ। কিন্তু যদি বলা হয় গঙ্গাইকোন্ড চোলপুরম, বৃহদেশ্বরের গঙ্গাইকোন্ড চোলপুরম যেটা, সেটা কিন্তু প্রথম রাজেন্দ্র তৈরি করছেন। আর বীরেশ্বর মন্দির, বীরেশ্বর মন্দির তৈরি করছেন তৃতীয় কুলোতুঙ্গ। তো এইগুলো কিন্তু মনে রাখতে হবে চোলদের সম্পর্কে, এই ইনফরমেশনগুলো। ঠিক আছে, এখান থেকে খুব যে ডিপে কোয়েশ্চেন হয় তা নয়, অনেক ভেতরের কোয়েশ্চেন বা এরকম কিছু এখানে হয় না। আমি যেগুলো বললাম এখানে সেগুলো থেকে দেখবেন প্রশ্ন হবে, এবং যখন ম্যাপটা সাথে রেখে পড়বেন তখন দেখবেন আরও যে স্মৃতিটা সেটা অনেক বেশি কংক্রিট স্মৃতি হবে, মনে থাকবে অনেক বেশি এটার সাথে কানেক্ট করে যখন পড়বেন। না হলে কি হবে, একটা রাজার সাথে অন্য রাজা কানেকশন তো রয়েছে, কারণ কেউ একটা সাম্রাজ্যের কেউ রাজা অন্য একটা সাম্রাজ্যের তাদের রাজাকে হত্যা করছেন, রাজধানী পুনঃপ্রতিষ্ঠা করছেন, এই সমস্ত ঘটনা ঘটছে, একটার সাথে একটা কানেকশন তো আছেই। এবং কে কী নির্মাণ করছেন, কার কী মূল কীর্তি, এগুলো থেকেই প্রশ্ন হয়। জাস্ট একটু এখানটা রিভিশন করে নিলে দেখবেন এই জায়গা থেকে আর কোনো সমস্যা বা ভীতি যেটা হয় দক্ষিণ ভারতের সাম্রাজ্যে থেকে থাকে অনেকেরই, সেইটা কিন্তু আর থাকবে না। ওকে, ঠিক আছে, তাহলে আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।